হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি দেবিনা ব্যানার্জি আজকের একটা অন্য ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা এতদিন আমার এই চ্যানেলে দেখেছো যে বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, অবশ্যই আজকের ক্লাসটাও এক্সাম ওরিয়েন্টেড, যেটা সবথেকে বেশি এখন তোমাদেরকে মাথা চারা দিয়ে দিয়েছে, যেখানে যেটা তোমাদের রাতের ঘুম উড়িয়ে নিয়েছে, সেই ক্লাস নিয়ে আমি চলে এসেছি। স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ আমাদের যে এসএলএসটির এক্সাম আসতে চলেছে, সেই এসএলএসটি এক্সাম স্পেশাল আমি ক্লাস নিয়ে এসেছি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি বাংলা সাবজেক্টটা নিয়ে আমি পড়াই। অ্যাকচুয়ালি বাংলা সাবজেক্টেই আমার এমএ কমপ্লিট করেছি। তো বাংলার সম্পর্কে আমার একটু হলেও কিছু জ্ঞান রয়েছে। তো সেই জ্ঞানটাই আমি তোমাদেরকে, মানে তোমাদের কতটা কাজে লাগবে আমি জানি না, আমি আমার তরফ থেকে কিছুটা দেওয়ার চেষ্টা করছি। তো আজকের যে ক্লাসটা এনেছি স্কুল সার্ভিস কমিশনের, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস একটা হিউজ সিলেবাস, যেখানে প্রচুর কোয়েশ্চেন আসতে পারে। তো সেখান থেকে আজকের আমি ক্লাসটা একটু ছোট্ট ক্লাস রেখেছি। 15টা কোয়েশ্চেন এনেছি, বাট 15টা কোয়েশ্চেন থেকে কিন্তু আমার আলোচনা কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো প্রাচীন থেকে আধুনিক, অর্থাৎ প্রাচীন থেকে আধুনিক বলতে গেলে আমরা কোন সময়টাকে বলি? প্রায় 950, বাংলাতেই লিখি, 950 খ্রিস্টাব্দ থেকে 1800, মানে 1800 শুরুটাই হচ্ছে আধুনিক। তো বর্তমানে এখন আধুনিক যুগই চলছে। প্রাচীন যুগে বলতে গেলে আমরা চর্যাপদ পাচ্ছি। চর্যাপদের পদে শ্রীকৃষ্ণ কীর্তন, মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল যেগুলো পাচ্ছে, সেগুলো কাব্যগ্রন্থ টাইপের, মানে সেখানে কাব্যিক ধারণা রয়েছে, সেখানে পদ্য আকারে লেখা আছে, সেখানে গদ্যর কোনো স্থান নেই। আমরা গদ্য পাচ্ছি ঠিক 1800 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই সময়ে, যে সময়ে আমাদের মুদ্রণ অর্থাৎ প্রেস তৈরি হয়, মুদ্রণ কারখানা বা তোমার প্রেস প্রথম কোথায় তৈরি হয়েছিল? শ্রীরামপুরে 1800-তে, তাই তো। এবং 1800-তে আরও একটা হয়েছিল আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ। তো এর সময় থেকে আমাদের মানে বাংলা সাহিত্যের একটা যুগের পরিবর্তন হলো। মানে যুগ বলতে গেলে সমস্তটা একটা পরিবর্তন হলো, যেখান থেকে আমাদের এই গদ্য সাহিত্য। তো গদ্য সাহিত্য বলতে গেলে আমরা কোনগুলোকে বুঝি? গদ্য সাহিত্য বলতে গেলে প্রথমেই আসে প্রবন্ধ, কারণ প্রথমের দিকে এই প্রবন্ধ, উপন্যাস এগুলোই রচনা হচ্ছে। তো গদ্য সাহিত্য বলতে গেলে প্রবন্ধ, উপন্যাস, নাটক, নাটকের আবার বিভিন্ন ভাগ রয়েছে, প্রহসনধর্মী নাটক, একাঙ্ক নাটক, রূপকধর্মী নাটক, ঐতিহাসিক নাটক, অনেক কিছু রয়েছে। তো নাটক, উপন্যাস, আরও জিনিসটাকে আমাদের হাতে আসলে সময় খুব কম, আমরা খুব উপন্যাস বলতে গেলে একটা বিশাল বড় উপন্যাস হতে পারে, আবার উপন্যাস মানে কিন্তু একটা ছোট উপন্যাস হতে পারে, যেখানে আমার ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে আমি একটা দৃষ্টান্তকে তুলে ধরবো। আবার আর একটা হয় যেটা মানুষের কাছে সময় খুব কম, আর একটা হয় ছোট গল্প। গদ্য সাহিত্যের এক মানে অনবদ্য একটা নিদর্শন বা আবিষ্কার বলতে পারো, যে ছোট গল্প, যেখানে ছোট গল্প বলতে বোঝাচ্ছে সেটাকে, মানে আমি যে কোনো একটা গল্প বলে দিলাম তোমাদেরকে, সেটা কিন্তু ছোট গল্প নয়। ছোট গল্প হচ্ছে সেটাই যেখানে যেটা শুরু হচ্ছে হঠাৎ করে, আবার শেষ হওয়ার মুহূর্তেও মানে মনে হচ্ছে যেন কিছু একটা রয়ে গেছে, এখনো কিছু অবশিষ্ট রয়েছে, মানে আমার স্বাদ মিটলো না। ছোট গল্পের স্বাদ মেটে না, মানে শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে এটাই বলেছেন। তো ছোট গল্প হচ্ছে এটাই। তারপরে প্রবন্ধ, উপন্যাস, নাটক, ছোট গল্প এগুলো তো রয়েছে। তো রম্য রচনা, চিঠিকেও আমরা গদ্য সাহিত্যের মধ্যেই রাখছি, ঠিক আছে, এগুলো সাহিত্যেরই একটা অঙ্গ বলতে পারো। তো এই গদ্য সাহিত্য বা গদ্য সাহিত্যের যুগের সূচনাই হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। তো 18 খ্রিস্টাব্দে কী উপন্যাস রচনা হয়েছিল, কী সাহিত্য রচনা হয়েছিল, সেগুলো আমরা সব দেখব, ঠিক আছে। সো এই 950 খ্রিস্টাব্দে এই সময়েই আমাদের হয়েছিল চর্যাপদ, যেটা আমাদের বাংলা সাহিত্যের প্রথমতম নিদর্শন। চর্যাপদ, চর্যাচর্য বিনিশ্চয়, ওটার নাম দিচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, ঠিক আছে, চর্যাপদের নাম। চর্যাপদের ভাষা কিছু আমি সবটা বলবো, কারণ আমার এখানে প্রচুর কোয়েশ্চেন রয়েছে। প্রচুর নেই, খুবই কম প্রশ্ন আজকে আমি রেখেছি, বাট এরপর থেকে আরও প্রশ্ন আসবে। আজকের ক্লাসটার অনেক আলোচনা রয়েছে। অনেকেই একটা এনকোয়ারি করেছো যে বাংলা আমি পড়াচ্ছি কিনা। অবশ্যই আমি কোর্স শুরু করছি বাংলার, আমি এসএলএসটির ব্যাচ শুরু করছি কিছুদিনের মধ্যেই। তো যেটা আমি রেখেছি এখানে সিলেবাস ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস পাবে, মক টেস্ট, কারণ এই মুহূর্তে তোমাদের হাতে আর সময় নেই যে প্রচুর পড়াশুনো করবে,
লাইন বাই লাইন পড়বে এই সময়টা তোমাদের হাতে নেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট। অনলাইন সাপোর্ট সবসময় পাবে, কারণ আমি এই ব্যাচটা শুধুমাত্র অনলাইনেই শুরু করছি। কোর্স ফিজ আমি রেখেছি মাত্র 2000 টাকা। এখানে কোনো অ্যাডমিশন ফিজ নেই, কোনো মান্থলি ফিজ নেই, পুরো 2000 টাকা। সেটা আমার 3 মাসে, আমাকে যদি 5 দিনও ক্লাস করাতে হয়, 6 দিনও ক্লাস করাতে হয়, আমি তাই করাবো। ঠিক আছে? তো যদি কেউ অ্যাডমিশন নিতে চায় অবশ্যই যোগাযোগ করো। আমার হেল্পলাইন নাম্বার 7001-545-878। ওকে, 7001-545-878 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, আমি অবশ্যই হেল্প করব। আরও একটা কথা, বাংলার সিলেবাস যদি নিতে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দেবো। এবং সেক্ষেত্রে তোমাদের 9, 10, 11, 12 যে পাঠ্যপুস্তকটা রয়েছে সেটারও কিন্তু ফ্রি পিডিএফ আমার কাছে রয়েছে। সেই পিডিএফও তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে আমার কাছ থেকে। তো তার জন্য এখানে একটা টেক্সট করতে হবে, ঠিক আছে? আর আমাকে একটা মেসেজ করো। আর যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অনলাইনে, ফুল সাপোর্ট পাবে, আমি বারবার বলছি ফুল সাপোর্ট দেবো, অনলাইনে সাপোর্ট দেবো। আর এটার কোর্স ফিস মাত্র 2000 টাকা। যদি আরও ডিটেলসে জানতে চাও, আরও কিছু কথা বলা থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে খুব তাড়াতাড়ি ফোন করো, কারণ আমি এই ব্যাচ শুরু করে দেবো আগামী 9 তারিখ থেকে। ঠিক আছে? 9th জুন আমার ব্যাচ স্টার্ট হবে। ক্লিয়ার? তাহলে দেরি না করে চটপট অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, যে চর্যাপদ কে আবিষ্কার করেন? আমি ফার্স্টে এটা বলে দিয়েছি। 1907 সালে নেপালের রাজদরবারি পুঁথিশালা থেকে আবিষ্কার করেছিলেন কে? অপশন: সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বড়ুচণ্ডীদাস, সুকুমার সেন। বড়ুচণ্ডীদাস যিনি রচনা করেছেন চণ্ডীমঙ্গল কাব্য, যেটা আমাদের মধ্যযুগে, এটা প্রাচীন যুগ, মধ্যযুগের নিদর্শন। তো হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন 1907 সালে। ওকে, তো এবার চর্যাপদে মোট পদের সংখ্যা কতগুলো ছিল? 50টি। এবং কতজন কবি এই পদগুলো রচনা করেছেন? 24 জন। ক্লিয়ার? 24 জন কবি, বা তাদের নাম হচ্ছে, মানে 24 জনের নাম পাওয়া যায়নি, যে বেশি বিখ্যাত ছিলেন কানহপা, কুকুরিপা, লুহুপা, বুসুকুপা, অনেকে ছিলেন। ক্লিয়ার? সো এগুলো হচ্ছে আমাদের চর্যাপদ সম্পর্কে ছোট্ট একটু ধারণা। তো আমার এই যে ব্যাচ 9th জুন থেকে শুরু হচ্ছে, সেখানে কিন্তু খুঁটিনাটি আরও বিশদে আলোচনা হবে। ওকে, তো 50টি পদ, কবির সংখ্যা 24, এইগুলোই কিন্তু তোমাদের দেবে। এবং কোথা থেকে আবিষ্কার করছেন? নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে। ক্লিয়ার? আচ্ছা, এই চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয়? চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। কেন? কারণ এই চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে না। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বলছেন যেটা বাংলা ভাষা, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথমের দিকে বলছেন এটা বৌদ্ধ ভাষা, বৌদ্ধ সন্ন্যাসীরা এটা, বৌদ্ধ কবিরা এটা রচনা করছেন, সেই জন্য বৌদ্ধ ভাষা। কিন্তু পরবর্তীকালে উনি বলছেন না, এটা বাংলা ভাষার একটা নিদর্শন। ক্লিয়ার? তো এটাকে সন্ধ্যা ভাষা বা শান্ত ভাষা বা আলো আধারী ভাষা বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আধুনিক যুগের সূচনাই হচ্ছে এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। গদ্য সাহিত্যের সূচনা এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। এর উদ্দেশ্য কি ছিল? আমরা কম্পিটিটিভ এক্সামের ইতিহাসও পড়েছি, আমাদের বাংলাতেও পড়তে হবে। এর উদ্দেশ্য ছিল যে পাশ্চাত্য শিক্ষার প্রসার, এবং ইংরেজদের মেন উদ্দেশ্য হচ্ছে যে খ্রিস্ট ধর্মটাকে প্রচার করা। এবার খ্রিস্ট ধর্মকে প্রচার করার জন্যে আমাকে তো, আমি ধরো আমি ব্যাঙ্গালোরে চাকরি করছি, একটা মার্কেটিংয়ে আমি কাজ পেয়েছি। সো মার্কেটিংয়ে কাজ পাওয়ার জন্য আমাকে তো ব্যাঙ্গালোরের যেটা ভাষা, তামিল বা তেলেগু যেটা ভাষা, সেটা আমাকে জানতে হবে, নাহলে তো হবে না। কন্নড় ভাষা সেখানকার, কন্নড় ভাষা, তো সেটা জানতে হবে, নাহলে আমি সেখানকার সাধারণ মানুষকে বোঝাবো কী করে, তাই না? তো সেই জন্য ইংরেজরাও দেখছে যে আমাকে তো বাংলাটাও ভালোভাবে শিখতে হবে, তাহলে চলো আমরা বাংলাও শিখি, এদিকে ইংলিশটাও শেখাই ওদেরকে। পাশ্চাত্য শিক্ষার প্রসার হচ্ছে এই সময় থেকে, ইংরেজি সাহিত্যের প্রসার হচ্ছে, ইংরেজি সাহিত্য শিক্ষা শুরু হচ্ছে। সো ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ বেশি দিন ছিল না, 1800 থেকে 1801, 1 বছর ছিল। আর ফোর্ট উইলিয়াম দুর্গ তার 100 বছর আগে হয়েছিল 1700 খ্রিস্টাব্দে। এই 1700 খ্রিস্টাব্দে হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। ঠিক আছে? তো ফোর্ট উইলিয়াম কলেজ কবে হয়? 1800 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? চলো নেক্সট,
রবীন্দ্রনাথের কোন নাটকের আগের নাম ছিল যক্ষপুরী? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এসএলএসটির জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের আগের নাম ছিল, মানে প্রথম নামটা ছিল যক্ষপুরী? নৌকাডুবি, ডাকঘর, রক্তকরবী, বাল্মীকি প্রতিভা। কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের আগের নাম ছিল যক্ষপুরী? এটার সঠিক অ্যান্সার হচ্ছে রক্তকরবী। অ্যাকচুয়ালি যক্ষপুরী মানেটা কি? যেখানে যক্ষের মানে সেখানে যক্ষের ধন মানে বলা হয় না যক্ষপুরী, মানে কি বলবো, এখানে রাজ দরবারের কথা বলা হচ্ছে, কিন্তু রাজা নিজে জানে যে সে অপরাধ করছে। রাজা বলছে মানে নন্দিনী যে নাটকের প্রধান চরিত্র, এই যক্ষপুরীর পরবর্তীতে এই নাটকের নাম হয়েছিল নন্দিনী। তো নন্দিনী রাজাকে বেরিয়ে আসতে বলছে। রাজা জানে রাজা যেটা করছে সেটা অপরাধ, যেটা আমাদের বর্তমান সমাজে যেটা চলছে, ঠিক আছে? এই দিকটাই রবীন্দ্রনাথ ঠাকুর আগেই বুঝতে পেরেছেন যে শাসনকর্তা নিজে জানা সত্ত্বেও অন্যায় করছে, তো সেই অন্যায় করা সত্ত্বেও সে সেইখান থেকে বেরিয়ে আসতে পারছে না। নন্দিনী বলছে যে বেরিয়ে এসো রাজা, মাঠে পা দাও, মাটিতে পা রাখো, দেখো ওই দেখো পৌষের গান বাজছে। পৌষ মানে কি? নতুন ধান ওঠা, নতুন ধান উঠছে, নতুনের বার্তা নন্দিনী শোনাচ্ছে। এখানে অধ্যাপক রয়েছে, বালক রয়েছে, শ্রমিক রয়েছে, মানে বর্তমান সমাজের একজন শাসকের নিচে যারা থাকে তারা সবাই রয়েছে। শিক্ষক জেনেও চুপ করে রয়েছে, রাজা জেনেও রাজা চুপ করে রয়েছে। নন্দিনী যখন বলছে যে রাজা বেরিয়ে এসো, মাটিতে পা রাখো, ওই দেখো পৌষের গান বাজছে, তখন সেই গান বেজে উঠছে। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয়, ডালা জেতার ভরেছে আজ পাকা ফসলে, মরি হাই হাই হাই। এই কথাগুলোই এখানে রয়েছে। অসাধারণ একটি নাটক। তো এই যক্ষপুরী নাটকের পরবর্তীতে নাম হয় নন্দিনী, যে এই নাটকের প্রধান চরিত্র। তারপরে নাম হয়েছে রক্তকরবী। ওকে, নৌকাডুবি, ডাকঘর তো তোমরা সবাই শুনেছো, অমল দইয়ালা। বাল্মীকি প্রতিভা, যেখানে রামায়ণে বাল্মীকির কথা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? তো চলো আমরা আরো ডিটেলস আলোচনা করবো আজকে, ছোটখাটো আলোচনা। তাহলে যক্ষপুরীর আগের নাম, রক্তকরবীর আগের নাম ছিল নন্দিনী, তারও আগে ছিল যক্ষপুরী। ওকে, নেক্সট। রাজা প্রতাপাদিত্য চরিত কার রচনা? উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন রায়। রাজা প্রতাপাদিত্য চরিত এটা আমাদের বাংলা সাহিত্যের প্রথম গদ্য সাহিত্য, প্রথম উপন্যাস, মানে গদ্য সাহিত্য বলতে পারি, উপন্যাস ঠিক নয়। তো এটা রচনা করেছেন রামরাম বসু। কত সালে? এটা হচ্ছে 1801 সালে। ওকে, রাজা প্রতাপাদিত্য চরিত আমাদের বাংলা সাহিত্যের প্রথম গদ্য সাহিত্য। ওকে, নেক্সট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস কোনটি? আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি, পথের পাঁচালী, আরণ্যক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে পথের পাঁচালী। কত সালে? সালটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1923 সালে। ওকে, 1923। নেক্সট। কথোপকথন কার রচনা? রামরাম বসু, উইলিয়াম কেরি, রামমোহন রায়, বিদ্যাসাগর। কথোপকথন এটাই হচ্ছে সেই ইংরেজদের সুবিধার্থে, ইংরেজরা যাতে বাংলা ভাষাটাও শিখতে পারে তাদের জন্যই এই বইটা রচনা করেছিলেন। একদিক ইংরেজি, একদিক বাংলা, কথোপকথন। এবং তিনি আরও একটা গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হচ্ছে ইতিহাসমালা। ইতিহাসমালা, ঠিক আছে? তো কথোপকথন রচনা করেন উইলিয়াম কেরি, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন। উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, তিনজনের উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ, বিদ্যাসাগর, রামমোহন রায়, প্যারীচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর, যিনি এই ছদ্মনামে আলালের ঘরে দুলাল, যেটা আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, আলালের ঘরে দুলাল, এই উপন্যাসটা রচনা করেছেন টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। কিন্তু লেখক হচ্ছেন প্যারীচাঁদ মিত্র। ওকে, নেক্সট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি যাকে উৎসর্গ করা হয়েছে? অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? পিতৃদেবকে, মানে তার বাবাকে, মাতৃদেবকে বা মাকে, জ্যাঠামশাইকে বা জ্যাঠাকে, কাকাবাবুকে বা কাকাকে। কাকে উৎসর্গ করেছেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এইগুলোই কিন্তু আমরা চোখ এড়িয়ে যাই, এই চোখ এড়িয়ে যাওয়া কোয়েশ্চেনগুলোই তোমাদের কিন্তু দেবে। সঠিক অ্যান্সার পিতৃদেবকে। নেক্সট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে
যতগুলি প্রবন্ধ সংকলিত হয়েছে? 10টি, 11টি, 14টি, 12টি। কমলাকান্তের দপ্তর গ্রন্থে কতগুলি প্রবন্ধ সংকলিত হয়েছে? মানে পুরো কয়েকটা প্রবন্ধ নিয়ে তার রচিত যে প্রবন্ধ গ্রন্থ সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, এটা একটা গ্রন্থ। তো এটা হয়েছে 14টি প্রবন্ধ নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট, কালবেলা কার উপন্যাস? এটা আধুনিক যুগের একটা নিদর্শন, আধুনিক যুগের একটা উপন্যাস, বর্তমানের উপন্যাস। সমরেশ মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, উপরের কেউ নন। কালবেলা কার উপন্যাস? কালবেলা হচ্ছে সমরেশ মজুমদার রচনা। ওকে, নেক্সট, অনিলা দেবী কার ছদ্মনাম? এই ছদ্মনাম কিন্তু আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ঠাকুর হবে, দটা পড়ে গেছে ভুলবশত, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী ছদ্মনামে রচনাই করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, নেক্সট, হুতম প্যাঁচার নকশা কার রচনা? কালীপ্রসন্ন সিংহ, দেবেন্দ্রনাথ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, বিদ্যাসাগর। হুতম প্যাঁচার নকশা এটাও কিন্তু ওই আলালে ঘরের দুলাল এবং পরবর্তীতে কিছু বয়সী মানে কয়েক বছর খুব বেশি বছরের নয়, মানে পরপর উপন্যাস যদি রচনা হয়, প্রথমের দিকের উপন্যাস হচ্ছে এই আলালে ঘরের দুলাল এবং হুতুম প্যাঁচার নকশা। সঠিক অ্যান্সার কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র প্রায় সমসাময়িক। নেক্সট, প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ সম্মান পান? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু। প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ সম্মান পান? জ্ঞানপীঠ সম্মান আমাদের দেওয়া হচ্ছে 1965 থেকে। প্রথম বাঙালি জ্ঞানপীঠ পেয়েছিলেন, সালটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং এটা সঠিক অ্যান্সার হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং কোন উপন্যাসের জন্য পেয়েছিলেন? গণদেবতা উপন্যাসের জন্য। পরবর্তীতে পেয়েছিলেন আশাপূর্ণা দেবী এবং প্রথম মহিলা হিসেবেও তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ সম্মান। আর জ্ঞানপীঠ আর আশাপূর্ণা দেবীর পরবর্তীতে পেয়েছেন শঙ্খ ঘোষ। এখন পর্যন্ত কোনো বাঙালি, শেষ বাঙালি যদি কেউ জ্ঞানপীঠ পেয়ে থাকেন তাহলে শঙ্খ ঘোষই পেয়েছেন। ওকে, আর রিসেন্টলি এবার 2025-এ পেয়েছেন বিনয়, কি গুপ্তা, আমার নামটা ঠিক মনে পড়ছে না, কি গুপ্তা, হিন্দি সাহিত্যের। ঠিক আছে, আমার মনে পড়লে আমি এক্ষুনি বলে দিচ্ছি। নেক্সট, বীরাঙ্গনা কাব্যগ্রন্থ কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর। বীরাঙ্গনা কাব্যগ্রন্থ কার রচনা? এই বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি যিনি রচনা করেছেন তিনি কাকে উৎসর্গ করেছেন সেটা তোমরা কমেন্ট করে জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু তিনি কাকে উৎসর্গ করেছেন? ওকে, তোমরা জানাবে। নেক্সট, গুণরাজ খান কার উপাধি? মালাধর বসু, পরাগল খাঁ, হরপ্রসাদ শাস্ত্রী, উপরের কে নন? গুণরাজ খাঁ। এটাই আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। আজকের একটু ছোট্ট ক্লাস হলো, বাট পরবর্তীতে থেকে আরও বড় ক্লাস, আর এবার লাইভ ক্লাস আসবে। গুণরাজ খাঁ কার উপাধি? সঠিক অ্যান্সার মালাধর বসু, যিনি কি রচনা করেছেন? শ্রীকৃষ্ণ বিজয়। ওকে, শ্রীকৃষ্ণ বিজয় রচনা করছেন। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি কেউ আমার এখানে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি ফোন করো 7001545878 এখানে নাম্বারে। ওকে, কোর্স ফিস মাত্র 2000 টাকা। সপ্তাহে কদিন ক্লাস এখনও ঠিক নেই, মানে ঠিক নেই বলতে গেলে আনলিমিটেড ক্লাস। ওকে, সো তাড়াতাড়ি যোগাযোগ করো। ক্লাস শুরু হচ্ছে আগামী 9 জুন থেকে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর ফোন করতে ভুলো না। আর আমার ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।